আমি আগের দিন বলেছিলাম যে পরীক্ষিতের কথা বলবো। আসলে পরীক্ষিতের এই শব্দটা উচ্চারণ করলেই আমার খুব একটা ইমোশন তৈরি হয়। কোথায় মানে একটা কি বলবো, একটা এপিক ইমোশন তৈরি হয়। মানে সেটা একেবারেই অন্য কারণে। সেটা কেন, যে আমাদের যে ঐতিহাসিক কাল, আমরা প্রাচীন ইতিহাস যখন পড়তে থাকি তখন প্রাচীন ইতিহাসের আরম্ভ হয় ওই আলেকজান্ডারের আক্রমণ দিয়েই প্রায় আরম্ভ হয়। একটা ঘটনা বারবার বলা হয় যে গঙ্গারেডি এই অঞ্চলে মগধ যে রাজ্যটা আছে সেখানেই মহারাজ নন্দ তার যে সৈন্যবাহিনী ইত্যাদি এইসব থেকে আক্রমণ করলেন না, এবং সেটা খানিকটা ভয়েই করলেন না। তখন রাজত্ব করেছেন মহাপদ্মনন্দ, ধননন্দ একজন আছেন, মহাপদ্মনন্দ আছেন। এরা সব খুব নাম করা তখনকার দিনের রাজা। এখন পুরাণ যখন শেষ করছে, পুরাণের মধ্যে কিছু জায়গা থাকে যেখানে ভবিষ্যৎ রাজবংশের বর্ণনা করা থাকে। সম্ভবত সেই ভবিষ্যৎ রাজবংশের মধ্যে যারা আছেন তাদের পুরাণকারেরা দেখেছেন সম্ভবত, অর্থাৎ 326 বিসি কিংবা ইত্যাদি সময়ে যেসব রাজারা ছিলেন ভারতবর্ষে, সে ষোড়শ জনপদ যেটা ছিল সেটা বোধহয় তারা দেখে গেছেন বলেই এই ভবিষ্যৎ রাজা মানে যেন কলিযুগ আরম্ভ হয়েছে এইভাবে তারা কিন্তু বলে গেছেন। ইতিহাসের দিকটা বোঝার দরকার আছে, অ্যানসেন্ট হিস্ট্রির ব্যাপারটা। কলিযুগ বললেই তো হলো না। লক্ষণীয় যে কেন আমার সেই ইমোশনটা, সেটা বলি যে বারবার পুরাণের মধ্যে এই ডিফারেন্সটা দেখানো হচ্ছে। সেটা বিষ্ণু পুরাণে তো আছেই, বিষ্ণু পুরাণের মতো প্রাচীন পুরাণ, সেখানে আছে यावत् परीक्षितो जन्म যাবন নন্দাভিষেচনম। পরীক্ষিতের জন্মকাল থেকে মহারাজ নন্দের অভিষেক পর্যন্ত এই যে সময়টা, এতদ বর্ষ সহস্রং তু, এটা 1000 বছর, জনেয়ং 50 উত্তরম, আর 50 বছর, 1050 বছর। অর্থাৎ পরীক্ষিতের জন্ম থেকে, জন্ম কিন্তু মাথায় রাখুন, পরীক্ষিতের জন্ম থেকে নন্দের অভিষেক কাল পর্যন্ত সময়টা হচ্ছে, এই ডিফারেন্সটা হচ্ছে 1050 বছর। অন্য আর একটা পাঠ আছে, সেটা হচ্ছে यावत् परीक्षितो जन्म যাবন নন্দাভিষেচনম এতদ বর্ষ সহস্রং তু জনেয়ম 15 অর্থাৎ 1015। শ্রীধর স্বামী ভাগবতের টিকাকার, তিনি 1015টা ধরেছেন এবং বলেছেন 15 সহস্র বর্ষ পর্যন্তম শুদ্ধ ক্ষত্রিয় বংশ। অর্থাৎ ওই পরীক্ষিতের পরেও 1015 বছর পর্যন্ত শুদ্ধ ক্ষত্রিয় বংশ, অর্থাৎ শুদ্ধ ক্ষত্রিয় বংশ তখন চলেছে। তারপর অনন্তরম নন্দেন সর্বক্ষত্রিয় নাশাদ ইত্যর্থ। তারপর মহারাজ নন্দ এই ক্ষত্রিয় কুলকে তিনি নষ্ট করেছেন এবং নিজে রাজা হয়েছেন। নন্দ নিজে এই ক্ষত্রিয় রাজবংশের লোক নয় বলে সন্দেহ করছেন কিন্তু আমাদের শ্রীধর স্বামী। হিস্টোরিক্যালি কথা বলতে গেলে সেখানে আছেন এটা। তারপরে পরবর্তীকালে চন্দ্রগুপ্ত, যিনি মুরার ছেলে, মৌর্য, এই যে সমস্ত ব্যাপারগুলো আছে না, সেগুলো পরের ব্যাপার, আমার এত দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, যদি নন্দকে আমরা ঐতিহাসিক ছাপার অক্ষরে যদি ধরতে পারি, তাহলে আমরা কিন্তু পরীক্ষিতকে ছুঁতে পারছি। ঠিক 1015 বছর আগে মহাকালের পরিমাণে এই কালটা এমন কিছু বেশি নয়। ঠিক 1015 বছর আগে পরীক্ষিত এই ধরাধামে ছিলেন। এইটা একটা ব্যাপার।
এটা একটা মানতে হবে। আর এবারে পরীক্ষিতের কাহিনীর কথা বলি, কেননা আমরা জন্মজয়ের সর্পশস্ত্র কেন হলো, জন্মজয় কেন সর্পযজ্ঞ করলেন, এই দিয়ে উগ্রশ্রবা সৌতি কথাটা আরম্ভ করলেন না, গল্প বললেন, কুকুরের গল্প বললেন, উগ্রশ্রবা সৌতি ও জন্মজয় আরম্ভ করেননি। আমিও তো আরম্ভ করতে পারি না। তার কারণ কি? যে জন্মজয় যে কারণে সর্পযজ্ঞ করতে যাচ্ছেন তার কারণটা তো পরীক্ষিত। আর পরীক্ষিতের সময়টা যদি ধরি, যে সেটা আমরা মহাভারতে এটা বলা নেই বটে, কিন্তু অন্যান্য পুরাণগুলিতে, যেমন তার মধ্যে অন্যতম ভাগবত পুরাণ, সেখানে দেখতে পাচ্ছি যে কলি প্রবেশ করছে, অর্থাৎ কলিযুগ প্রবেশ করছে। আমাদের এই মহাভারতেই একটা অসামান্য কথা আছে, সেখানে বলা হচ্ছে কালো যুধিষ্ঠির মহারাজ যখন ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন, প্রচুর প্রশ্ন করছেন। আমার নিজের মনে হয় মহাভারত এইভাবে পড়ার দরকার, কেননা একটা জায়গায় একটা জিনিস রয়েছে, সেটার সঙ্গে এটার মিল কোথায়, এই যা বলছি তার মিল কোথায়, এটা অন্য জায়গা থেকে তুলে আনতে হবে। তা না হলে কিন্তু মহাভারতটা ঠিক পোক্তভাবে বোঝা যায় না। সেখানে শান্তি পর্বে সরসায়ন ভীষ্মের কাছে যুধিষ্ঠির প্রশ্ন করছেন, যে নানান রাজনীতির কথা সেখানে উঠেছে, প্রশ্ন উঠেছে। তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা রাজা কি কালের কারণ নাকি কালই রাজার কারণ? কাল মানে এই যে সময় আর কি। কালো বা কারণং রাজন, একটা রাজা যে আছেন সেটার কারণ কি কাল, নাকি রাজা বা কাল কারণ, রাজাই কালের কারণ? অর্থাৎ তিনি বলতে চাইছেন কিন্তু সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই যে যুগগুলো আছে এর কারণ কি রাজারা, নাকি রাজারা এই কালের জন্য রাজারা এইরকম হচ্ছেন? বলছেন রাজাই কালের কারণ। যে রাজা অত্যন্ত সুশাসন দিচ্ছেন কিংবা কোনো রকম অপশাসন যেখানে নেই, সেটাই সত্যযুগ। তারপরে আস্তে আস্তে ধর্ম মানে অর্ডার নষ্ট হচ্ছে। ধর্ম বারবার বলছে, কিন্তু ইট ইজ অর্ডার, ডিসিপ্লিন, জাস্টিস, ল, অর্ডিন্যান্স, এইটা মহামহোপাধ্যায়রা এই অর্থ করেছেন ধর্মের। ধর্মের অর্থ কিন্তু কোনোভাবে রিলিজিয়ান নয়। তাহলে ধর্ম যেটা অর্ডার, সেটা সত্যযুগে যা আছে সেটা ত্রেতা যুগেই আর তেমন নেই। আবার ত্রেতা যুগে যেমন আছে দ্বাপর যুগে আর তেমন নেই। দ্বাপর যুগে যাও বা ছিল, কলিযুগে সেটা নষ্ট হয়ে যায়। তাহলে কেন সেটা নষ্ট হয়? সেই রকম রাজারাই আসেন যার জন্যে কাল নষ্ট হয়, মানে সময়টা নষ্ট হয়। কলি প্রবেশ করছেন তার রাজ্যে, কলিযুগ প্রবেশ করছে, তার কাছে খবর গেল এরকম কলি আপনার রাজ্যে প্রবেশ করেছে। কিভাবে খবর গেল? দেখা গেল একটা ষাঁড় দাঁড়িয়ে আছে এবং তার পাশে একটি গাভীও আছে, এবং ষাঁড়টাকে মারা হচ্ছে এবং গাভীটাকেও মারা হচ্ছে। গাভীটি খুবই কষ্ট পাচ্ছে, কিন্তু কোনো শব্দ তার মুখে নেই, সে নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছে। আর একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, ষাঁড়ের 3টে পা ভাঙা, একটা পা ঠিক আছে। অর্থাৎ মোটামুটি ভাঙা 3টে পায়ে একটা পা মোটামুটি সোজাসুজি করে যতখানি নড়বড়েভাবে দাঁড়ানো যায়, মানে ওটা গেলেই শেষ হলো আর কি। মানে এটা নাকি ধর্মের স্বরূপ। ষাঁড়কে ধর্মের স্বরূপ বলাটা মহাভারতের মধ্যে 1 নয়, 2 নয়, 3-4 বার আছে। হ্যাঁ, আপনারা দেখবেন যে মহেঞ্জোদড়োতেও একখানি যে ওই রকম পশুর মূর্তি পাওয়া গেছে, অন্তত সেটা ষাঁড়ের মতো চেহারা একটা মূর্তি কিন্তু আছে। যাই হোক, এই যে ষাঁড়, তার মানে খুব প্রতীকীভাবে খুব খুব প্রাচীনকাল থেকেই ষাঁড়ের ব্যবহারটা হয়। এখন এই ষাঁড়কে মহাভারতের মধ্যে বলা হয়েছে বৃষহি ভগবান ধর্ম, অর্থাৎ দ্য সিম্বল অব অর্ডার ইজ অ্যান অক্স। এইটা দেখার জিনিস।
এটা সিম্বল অব অর্ডার, ডিসিপ্লিন। এটা হচ্ছে কেন? ওই যে বললাম, বৃষহি ভগবান ধর্ম, বৃষ হচ্ছেন ভগবান ধর্মস্বরূপ। আর লক্ষণীয়তা 3টে পাপ ভেঙে গেছে, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর যুগ চলে গেছে। সে এক পায়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। আর পৃথিবী, গো, গো মানে হচ্ছে পৃথিবী। গো মানে যেমন গরু হয়, গো মানে পৃথিবী। ষাঁড়ের ব্যাপারে আর একটা বলে রাখি, এই যে বৃষহি ভগবান ধর্ম বললাম না, আমাদের মহাদেব শিব, তার বাহনকে বৃষ। এটা ভাববেন না যে একটা ষাঁড় নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ষাঁড় স্বরূপ মাত্র, তিনি হচ্ছেন বৃষবাহন, মানে একেবারেই ধর্মবাহন। ধর্মই তার, অর্ডারই তার জায়গা। অর্ডার নষ্ট হয়ে গেলে তিনি ডিস্ট্রাক্ট করেন, তিনি ধ্বংস করেন। এইটা খেয়াল করে দেখুন। তার মানে তার বাহনটা কিন্তু ধর্ম, হ্যাঁ। এবং সঙ্গে সঙ্গে ওই জ্ঞান, ধর্ম, এগুলো সবই হচ্ছে ভগবান মহাদেবের বাহন। সেই জ্ঞানবাহন মহাদেব ডিস্ট্রাকশনের জন্য অপেক্ষা করবেন কলিযুগের শেষ পর্যন্ত। ঠিক যেরকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টেও কিন্তু বর্ণ। এটাও খেয়াল করে দেখুন। কে কিভাবে একটার সঙ্গে অ্যালাইন করবেন তা জানি না, কিন্তু দিজ আর অল ফ্যাক্টরস, এটা মাথায় রাখতে হবে। মহাভারত পড়ার সময় এগুলো ভাবতে হবে। এখন এই যে কলি প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে গেলেন পরীক্ষিত, একদম তলোয়ার উঁচিয়ে গেলেন, তোমার দিকে আমার দিকে, তুমি কেমন করে তুমি এই রাজ্যে ঢুকলে? আমাদের এখানে জায়গাটা ব্রহ্মাবর্ত জানো তুমি? এখানে সমস্ত মানুষ কিভাবে থাকেন, ব্রাহ্মণরা এখানে যজ্ঞ করেন, এই জায়গায় তুমি আসতে পারো না। তুমি মারতে চাইছো এদের, এইসব গো মিথুনকে তুমি মারছো। কলি কাঁপতে থাকলো, কিন্তু সে হাল ছাড়লো না। সে পায়ে পড়ে গেল, বলে যে আমাকে অন্তত কিছু জায়গা দিন, একবার তাড়িয়ে দিলে তো হবে না। সত্যের সঙ্গে মিথ্যা থাকে, হ্যাঁ, একবারে পুণ্যের সঙ্গে পাপও থাকে, তো একবারে বাদ দিয়ে দিলে তো আমাকে হবে না, তাই না? তখন পরীক্ষিত বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাও একটা কথা বটে। ঠিক আছে, তুমি কয়েকটা জায়গায় যতগুলো কুকর্মের জায়গা আছে সেই সব জায়গায় তুমি থাকো। যেমন তাসপাশার যে জুয়ো হয়, জুয়ো খেলা হয়, সেইখানে থাকো। ছুঁড়ি খাড়ায় যেখানে মদ্যপান করা হয় সেই সব জায়গায় থাকো। স্ত্রীলোকের সুখসঙ্গ যেগুলো মানুষ কখনোই এড়াতে পারে না, সেখানে থাকো। আর যেখানে প্রাণী হত্যা, খুন, রাহাজানি এবং এই সব জায়গায় থাকো, এইসব কুকর্মের মধ্যে থাকো। যদি এই কলি আরেকটু জায়গা চেয়ে নিলেন, বলে আমাকে সোনার উপর একটা জায়গা আছে না, ওখানেও আমাকে রাখুন। তো বলে আচ্ছা ঠিক আছে, থাকো তুমি। ভাগবত পুরাণে যেসব শ্লোক আছে সেসব আমি বললাম না, কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। কলি প্রবেশ করেছে, পরীক্ষিত তাকে যতই চেষ্টা করুন তিনি রয়ে গেলেন খানিকটা। তার মানে পরীক্ষিত খানিকটা সর্বত্র যাতে তিনি না ছড়াতে পারেন সেইটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন মাত্র। কিন্তু পরীক্ষিতের মধ্যেও তার কি ইনফ্লুয়েন্স তৈরি হয়নি? সেখানে যতই মুখে বলুন কৃষ্ণরূপী বিষ্ণু চলে যাওয়ার পরেই, আমার পিতামহ অর্জুন চলে যাওয়ার পরেই তোমাকে এরমভাবে তুমি ঢুকে পড়লে, আমাকে অত ভেবো না, কিন্তু তার নিজের সময়ের মধ্যে তার উপরে কলির প্রভাব নিশ্চয়ই কিছু পড়েছে বলে আমাদের মনে হয়। কেননা তিনি যেটা করতে বেরিয়েছেন আজকে এই সময়ে, আমরা তাকে যেভাবে দেখতে পাচ্ছি, তিনি মৃগয়া করতে বেরিয়েছেন। মৃগয়া অর্থাৎ কিনা, যেটা রাজাদের পক্ষে, যদি মৃগয়া একবার গেলেন মৃগয়ায় ঠিক আছে, কিন্তু বারবার মৃগয়ায় যাওয়াটা, এটা অনর্থক পশু হত্যা, এইটা কিন্তু আমাদের শাস্ত্রকাররা পছন্দ করেননি। মনু মহারাজ রাজধর্ম পর্বে, অর্থাৎ মনুসংহিতা, সেখানে রাজধর্ম পর্বে বারবার বারণ করছেন রাজা যেন এই সব মানে কামজ বসন যাকে বলে, অর্থাৎ যার মধ্যে মানুষ একেবারে নেশা হয়ে যায়, এরকম জিনিসের মধ্যে রাজা যেন না থাকেন। এটা বারবার তিনি বলছেন। মৃগয়াক্ষ, মৃগয়া অক্ষ মানে পাশা খেলা, দিবাস্বপ্ন, দিনই ঘুমনো, পরিবাদক, শুধুই পরচর্চা, স্ত্রেয়,
স্ত্রীলোকের সুখসঙ্গ বারবার রাজার পক্ষে ভালো নয়। মদহ, এইসব মদ্যপান করে যে অহংকার তৈরি হয় সেটা। তৌর্যত্রিকম, গান বাজনা নৃত্য, অর্থাৎ নৃত্য গীত এবং বাদ্য, এটাতে যদি ডুবে যান কোনো লোক তাহলে তার রাজত্বের সমস্যা তৈরি হয়। বৃথাট্যা, বৃথা ভ্রমণ, রাজা আছেন রাজ্য ছেড়ে বাইরে যাচ্ছে, শাসনের সুশাসন দিতে পারছেন না, এইটা যদি হয় এগুলোকে কামজ বসন বলেছেন মনু। ফলত এইটার মধ্যে এই পরীক্ষিতের ক্ষেত্রে সেটা একমাত্র সত্য হচ্ছে মৃগয়া। তিনি মৃগয়া বেরিয়ে বন্য শুকর মহিষ টহিষ বাঘ মারছেন বটে, চাইছেন সেটা, কিন্তু হঠাৎ একটা সুন্দর হরিণের ওপরে পরীক্ষিতের চোখ পড়ল এবং রাজা বাণ ছড়লেন ঠিকই, কিন্তু বাণটি ভালো করে তার গায়ে লাগলো না। এই বাণবিদ্ধ অবস্থাতেই হরিণ দ্রুত ছুটতে আরম্ভ করল। পরীক্ষিত হরিণের পেছনে ধাওয়া করলেন। একটা গভীর বনের মধ্যে একটা ধাবমান হরিণ যাকে বলে, সেটা আস্তে আস্তে পরীক্ষিতের দৃষ্টির অগোচরে চলে গেল। দৌড়তে দৌড়তে এক সময় একটা তৃণভূমির মধ্যে এসে পৌঁছলেন। এটা একটা গোচারণ ক্ষেত্র, গরুরা সেখানে ঘাস খাচ্ছে, গোবৎসরা রোমন্থন করছে, একটা বেশ সুন্দর পরিবেশ। এটা হয়তো একটা তপবন, সেটা বুঝতে পারছেন না। পরীক্ষিতকে একটু বাঁচানোর জন্যই বোধহয় ভাগবত পুরাণ একটু বলছেন যে তিনি অতিশয় ক্লান্ত এবং পিপাসার্ত হয়ে ঢুকে পড়েছেন, কিন্তু বাস্তবে পরীক্ষিত যত না ক্লান্ত ছিলেন তার থেকেও অনেক বেশি ওই মৃগের পেছনে দৌড়নোটার যে নেশাটা, সেটা অনেক বেশি পরিমাণ পেয়ে বসেছিল তাকে। সেইখানে ওই বিস্তীর্ণ তৃণভূমির একটা জায়গায় একটু পাশে প্রান্তের দিকে মহারাজ পরীক্ষিত একজন ধ্যানপরায়ণ মুনি তাকে দেখতে পেলেন। কিন্তু ততক্ষণে কিন্তু মুনি যে ধ্যানপরায়ণ হয়ে আছেন সেটা তো পরীক্ষিতের খেয়াল করার কথা, কিন্তু সেটা তিনি খেয়াল করলেন না। ওই যে হরিণটা দৌড়চ্ছে তার কথাই তার মনে থাকলো। তিনি হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করলেন যে, দেখুন, আমি কিন্তু অভিমন্যুর পুত্র পরীক্ষিত, আপনি কি এই একটা হরিণকে আমি বাণবিদ্ধ করেছি, কিন্তু বাণটা তার ভালো করে গায়ে লাগেনি, বাণটা নিয়েই ছুটে পালিয়েছে। হরিণটাকে কি আপনি দেখেছেন? কোনো মতে পালিয়ে গেছে, আপনি কি দেখেছেন তাকে? মায়াবিদ্ধ মৃগ নষ্ট কচ্চিত্বং দৃষ্টবানসি, আপনি কি দেখেছেন তাকে? পরীক্ষিতের ভাবভঙ্গি মোটেই ভালো ছিল না, কেননা যেখানে একজন মুনি বসে আছেন, যারা নিশ্চিন্তে গরু চড়ছে, এর যে জায়গাগুলো দেখেই তার বোঝা উচিত ছিল এবং বিনীত হওয়া উচিত ছিল। একজন মুনির সঙ্গে তিনি কথা বলছেন যিনি মৌনব্রত অবলম্বন করে আছেন। তৎকালীন দিনের যেটা নিয়ম ছিল, এই অভিজ্ঞান শকুন্তলে কর্ণমুনির আশ্রমে প্রবেশ করছেন মহারাজ দুষ্যন্ত, তিনি তো অনেক উচ্চ স্তরের রাজা। পরীক্ষিত কোথায় সেখানে? তিনি ঢুকছেন সেখানে তিনি নিজে বলছেন তপবনের মধ্যে ঢুকছি। একেবারে সারথীকে বললেন, বিনীত বেশে না প্রবেষ্টব্যানি তপবনানি নাম, বিনীত বেশে ঢুকতে হয় এখানে তো সমস্ত ধনুকবাণ নিয়ে আমি তপবনের মধ্যে ঢুকতে পারি না। তুমি, আমার পূর্বজরাও তাই করেছেন, অতএব তুমি এটা 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 কখনো হতে পারে না। আমি তোমার রথের উপর সব জমা করে রেখে গেলাম, আমি ভেতরে যাচ্ছি। পরীক্ষিত তো ধনুকবাণ ত্যাগ তো করেনি, বরং সেগুলো উদ্যত ছিল এবং লক্ষ্যের সন্ধান পাওয়া মাত্রই যেন বিদ্ধ করবেন এরকম একটা ব্যবস্থা। এই অবস্থায় কোনো মুনিকে জিজ্ঞাসা করা চলে না ওরকমভাবে, যা তখনকার দিনের যে শিষ্টাচার তার সঙ্গে বিরোধী। কিন্তু মুনির সঙ্গে যে তিনি কথা বলছেন, তাও ধনুকটাকে উঁচু করে ধরে কথা বলছেন। অপৃচ্ছাদ ধনুরুদ্যম্য, অপৃচ্ছাদ ধনুরুদ্যম্য, ধনুটাকে উঁচু ওপর দিকে রেখে যেন এখনই বাণবিদ্ধ করবেন কাউকে। তঙ্গমুনিং সুৎসমাশ্রিত, একটু খিদে পেয়েছে বটে, কিন্তু এটা পুরাণকারেরা বাঁচাচ্ছেন তাকে। আসলে ওই নেশাটাই তাকে পেয়ে বসে, যার জন্যে মুনির মৌনব্রতকেও তিনি কেয়ার করছেন না। এমনি দেখা হলে মুনির সঙ্গে কীরকম ব্যবহার ছিল সেকাল, ক্ষত্রিয় রাজার দেখা হয়েছে, তারা জিজ্ঞাসা করবেন, অপি তপোবর্ধতে, আপনার তপস্যার কুশল তো, কিংবা আমি এসেছি বলে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো, কোনো বিরক্তি তৈরি হচ্ছে না তো, আপনার বিঘ্ন, তপস্যার বিঘ্ন করছি না তো, এসব তো কথা ছেড়েই দিন। কিন্তু পরীক্ষিত কি করলেন,
আমার বান বৃদ্ধ মৃগটাকে দেখেছেন? ভো ভো ব্রহ্মণ, শুনুন ব্রহ্মণ, শুনুন ঠাকুর, এরম একটা ব্যাপারটা, শুনুন ঠাকুর, ওইটুকু। ভো ভো ব্রহ্মণ, অহং রাজা পরীক্ষিত অভিমন্যুজ, আমি অভিমন্যুর ছেলে পরীক্ষিত। অভিমন্যুর নাম আছে। এই শান্ত আশ্রমপদের মধ্যে কোনো শিষ্টাচার না রেখে এই যে বলছেন অহংকার, আমি অভিমন্যুর ছেলে, অর্জুন আমার প্রপিতামহ, হ্যাঁ, এই ব্যাপারটাও তো বহন করে, তাই না? আমি অভিমন্যুর ছেলে। মুনি মৌনব্রত অবলম্বন করেছিলেন, তিনি কোনো কথা বললেন না, পরীক্ষিতের কথার উত্তর দিলেন না। হয়তো ভালোও লাগেনি এই ব্যবহার, হ্যাঁ, কিন্তু পরীক্ষিত কী করলেন? তিনি কোনো রকম চিন্তা না করে, কোনো ভদ্রভাবেও নয়, ধনুকের একেবারে অগ্রভাগ দিয়ে, মানে একটা দিকের যে ধনুকের আগা যাকে বলি আমরা, সেটা দিয়ে একটা মরা সাপ তিনি তুলে মনির গলায় ঝুলিয়ে দিলেন। এবং ঘটনাটা ঘটানোর পর পরীক্ষিতের যে খুব চমৎকার হলো তা না, মানে একটু মনে হলো যে একটু খারাপই লাগছে তার, কারণ হাজার হলো ওই বংশের ছেলে, মানে ঘোরের বশে করে ফেলেছেন। কিন্তু এটাও তিনি করলেন না যে সাপটা আবার নামিয়ে দিয়ে যায়। তিনি ওই অবস্থায় চলে গেলেন, মুনিও বসে থাকলেন, তার গলায় সেই মৃত সাপ, সেটা নিয়ে নিরপেক্ষ উদাসীনভাবে বসে রইলেন। যে পরীক্ষিতের রাজত্বকালে যে কলি প্রবেশ করেছে, এইটা কি পরীক্ষিতের ওপরও খুব এফেক্ট করছে না? এই যে অশালীন আচরণ, এটা তো পরীক্ষিতের মধ্যেও আসছে, তাই না? যিনি পাণ্ডু থেকে আরম্ভ করে পরবর্তীকালের অর্জুন, অভিমন্যু, একদিকে কৃষ্ণ রয়েছেন, হ্যাঁ, অভিমন্যু কৃষ্ণের বংশের, সুভদ্রা সেখানে, সেই বংশের পুত্র হয়ে, হ্যাঁ, তিনি যে আচরণটা করছেন, এটাও তো কলিপ্রবেশের লক্ষণ। লক্ষণীয় হলো পরীক্ষিতের এই ব্যবহারে মুনি কোনো প্রত্যুত্তরে কোনো অভিশাপ দিলেন না। মহারাজ পরীক্ষিত রাজবংশের, পাণ্ডব রাজবংশের ধুরন্ধর পুরুষ, তিনি হরিণ হারিয়ে যতই ক্রোধ করে থাকুন, হ্যাঁ, কিন্তু মুনি ঋষিস্তু আশিত তথই বস, ঠিক একভাবে থাকলেন। এবং তিনি ভাবলেন যে একটুখানি ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, রাগ হয়েছে, হয়তো খাবার টাবার তো দিতে পারিনি, কথাও বলিনি, এইরকমভাবে ক্ষমা করে দিচ্ছেন। এই মুনির নাম কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। এর নাম হচ্ছে শমিক, তালব্য ময় দীর্ঘই ক, শমিক। শান্ত সমাহিত চিত্ত, তিনি অপমানিত হলেন বটে, কিন্তু একেবারে বালক সমান পরীক্ষিতকে, অর্থাৎ একেবারে ইয়াং বয়স, তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তার তপবল, ইন্দ্রিয় সংযম যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু এই যে শমিক মুনি, তার যে ছেলে, তিনি এই ঘটনার খবরটা তিনি জানতে পারলেন তার এক বন্ধুর মুখে। কিন্তু শমিকের ছেলে যে শৃঙ্গী মুনি, তার নাম শৃঙ্গী, লক্ষণীয় শৃঙ্গী মুনি, তিনি তখন ওইখানে ছিলেন না, আশ্রম কুটিরে ফিরছেন। ফেরার পথে তার বন্ধু কৃষ বলে একজন, কৃষ, তিনি ঋষি কুমার, তিনি বন্ধু তো হাজার হলো, বলে তুমি তো খুব বড় বড় কথা বলো। আসলে শৃঙ্গী মুনি তিনি খুব কম নন, তিনি ব্রহ্মাকে তুষ্ট করেছেন তপস্যার বলে এবং বর লাভ করেছেন তার কাছ থেকে। কিন্তু বন্ধু তো বন্ধুই হয়। সে বলে তুমি তো খুব গর্ব করে বলো, এটা করব, সেটা করব, এরকম অন্যায় হলে এরকম করব, এরকম এত সব বল, তুমি আর গর্ব করো না। দেখো তোমার বাবার গলায় একটা মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছেন পরীক্ষিত। শবং স্কন্ধে বহতি মাস্ম কিঞ্চিত বচো বদ। তো হঠাৎ করে ঈশাগত তার মাথা তো একেবারে ভীষণ গরম হয়ে গেল শৃঙ্গীর, এবং তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে পিতা সব ধরে আছেন মানে, ধারণ করে আছেন মানে, এটার মানে ঠিক। তো তিনি সব ঘটনাটা
অপৃচ্ছত্তং কথং তাত সমিদ মৃতধারক। একটা মৃত সব শরীর ধারণ করে আসেন, কেমন করে হলো? বললেন যে হরিণের পেছনে ছুটতে ছুটতে পরীক্ষিত এসেছিলেন এবং তিনি সেই হরিণের সংবাদ জিজ্ঞাসা করেছিলেন এই তোমার পিতাকে, এবং তিনি উত্তর দেননি, কেননা তিনি মৌনী ছিলেন, মৌন ব্রত ধারণ করেছিলেন। এই কারণে তখন একটা সাপ তার মাথায় গলার মধ্যে ঝুলি দিয়ে রাজা চলে গেছেন। একেবারে শৃঙ্গী মুনির ভয়ঙ্কর, চোখ দুটো লাল হয়ে উঠল, শরীর জ্বলছে এবং ক্রোধ সেই কৌপ সংরক্ত নয়ন প্রজ্বলন নিবমন্নুনা, একেবারে রাগে যেন জ্বলছেন। অভিশাপ দিলেন, একেবারে জল তুলে নিয়ে হাতে নিয়ে একবার সংকল্প করে অভিশাপ দিলেন যে পাপিষ্ঠ আমার এই ব্রতক্লিষ্ট যে পিতা ধ্যানরত অবস্থায় ছিলেন, তার গলায় মৃত সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। আজ থেকে 7 দিনের মাথায় টেকনবিশ একটি সর্প, তার নাম তক্ষক, আমার কথায় চালিত হবে। সে কুরুকুলের গ্লানি, কৌরব কুলের গ্লানি এই পাপিষ্ঠ রাজাকে জমালয়ে পাঠাবে। কৌরব কুল এই জন্যে বলছি, পাণ্ডবরাও কিন্তু কৌরব, হ্যাঁ, সব মিলে কৌরব বংশ হচ্ছে কুরুর বংশ, এটা মেইন স্ট্রিম বংশ। এটা এখানে পাণ্ডবদেরও কৌরব বলা হয়েছে বহুবার মহাভারতের মধ্যে। কাজেই এই কৌরবদের যে একেবারে কুলাঙ্গার, তাকে জমালয়ে পাঠিয়ে দেবে আমার কথায় চালিত হয়ে এই তক্ষক। এই যে কথাটা না, আপনারা একটু মাথায় রাখুন, আমার কথায় চালিত হয়ে, তাহলে সাপ, এই যে সাপ, একটা তক্ষক নামক যে সাপ, সে আমার কথা মতো মদ বাক্য বল, আমার কথার বলে প্রেরিত হয়ে সপ্তরাত্রাদি ইতো নেতা ইয়মস্য সদনং প্রতি, রাজাকে সেই 7 দিনের মাথায় তাকে সে জমালয়ে নিয়ে যাবে। আমি বারবার এই কথা গবেষণার ক্ষেত্রে বলেই থাকি সবসময়, যে এই যে নাগ জাতীয়, সর্প জাতীয়, পরীক্ষিতের মাথায় তক্ষক দংশন করলে তিনি মারা গেলেন। বাস্তবে যদি দেখেন, আজকের দিনেও অনেকেই বলবেন তক্ষক সাপের কোনো বিষ নেই, কিন্তু বিষ থাকুক বা না থাকুক, আমাকে তাহলে বিষধর সর্প বলে আমরা তাকে মেনে নিলাম। আসলে বিষধর কোথায়, যেহেতু এই সাপেরা কিন্তু সাপ টাপ কিচ্ছু নন, এরা রীতিমতো মানুষ, এবং মিসচিভাস শক্তি, এদের এত ক্ষমতা, যার জন্যে তারা বিষধর তাদের বলা হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে একটা শব্দ আছে যে সর্পক্রূর, খলক্রূর, সর্পাৎ ক্রূরতর খল। হ্যাঁ, ক্রূর বলতে যদি বোঝায়, তার সঙ্গে খল মানুষের, কপট মানুষের তুলনা করা হয়। তার মানে এরা ছলচাতুরি জানে, এই রকম ধরনের মানুষ। এবং তক্ষককে তিনি উত্তেজিত করবেন, আমার কথায় চালিত হয়ে সে যাবে। ব্রাহ্মণ সমাজের একাংশকে মহাভারতের মধ্যে যদি গবেষণা করা যায়, তাহলে দেখতে পাবেন যে ক্ষত্রিয় রাজার ওপরে বিরক্ত হয়ে এই নাগ জনজাতি পাশাপাশি দাঁড়াচ্ছেন ব্রাহ্মণেরা। অনেক ব্রাহ্মণ আছেন, তার মানে এই যে বলছে না আমার কথায় যাবে, তার মানে এদের সঙ্গে এই নাগ জনজাতির সম্পর্ক আছে। এবং নাগরাজ তক্ষক, ওয়ান অফ দ্য সার্পেন্ট কিং, তিনি তাদের সঙ্গে আছেন এই ব্রাহ্মণরা। এই যে শৃঙ্গী মুনি, তাকে দেখতে পাচ্ছি, এই ব্যাপারটার মধ্যে অবধারিতভাবে রাজনৈতিক একটা চোরাবালি আছে, সামাজিক চোরাবালি আছে, সোশিও পলিটিক্যাল চোরাবালি আছে। সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে।